6 ফেব্রুয়ারি শ্রীনিকেতনের বার্ষিক উৎসব সকালবেলা শুরু হয়। তারপর 3 দিনের একটা মেলা হয়, মাঘ মেলা। সকালবেলা অনুষ্ঠান শুরু 8টায়। 19 সাল, শিক্ষাসত্রে পড়াই তখনও। বেরোবো বলে তৈরি হয়ে রওনা হচ্ছি, বোনের ফোন এলো। মা বাবা তখন বোনের বাড়িতে কলকাতায়। ছন্দটা এরকম ছিল, ওই বসন্তকাল আর শরৎকালটা থাকতেন শান্তিনিকেতনে, খুব গরমটা ঠান্ডাটা আর চিকিৎসার সুবিধের জন্য কলকাতাতেই থাকতেন বেশি। আগের দিন কথা হয়েছে, বৌমাকে জিজ্ঞেস করেছেন, কী রে গার্গী, কবে নিয়ে যাবি? পরের সপ্তাহেই আসার কথা, ফেব্রুয়ারি মাঝামাঝি, ঠান্ডাটা কমবে। বোন বলল, দাদা মা বোধহয় চলে গেল রে। একটা তো চলে যাবে কোনো একদিন, সেই দিনটা এরকম হঠাৎ করে এসে পড়বে ভাবিনি। কিন্তু যাওয়াটা বড় সুন্দর হয়েছিল। বোনের কাছে শুনেছি সকালে উঠে চা খেয়ে বাবার সঙ্গে গল্প টল্প করে, একটু শুইয়ে দে, একটু ঘুমোই বলে একেবারেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সময় মতো পৌঁছলাম কলকাতায়। মায়ের ইচ্ছে ছিল, খুব ইচ্ছে মানে একেবারে নির্দেশ ছিল, মৃত্যুর পর যেন চোখটা সময় মতো তুলে নেওয়া হয়, কাজে লাগার জন্য শরীরটা যেন দেওয়া হয়। তার নিয়ম অনুযায়ী সেই সময় নীলরতন সরকার হাসপাতালে, এনআরএস মেডিকেল, সেইখানে হবু ডাক্তাররা যাতে সব ব্যবচ্ছেদ করে হাত পাকাতে পারেন আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নানান কাজে লাগে, মায়ের শরীরটা দিয়ে আসা হলো। মায়ের ইচ্ছা পূর্ণ হলো। তাই 6 ফেব্রুয়ারি তারিখটা আমার কাছে খুব ইমোশনাল, স্বাভাবিক। তাই তোমাদের কাছে মায়ের গল্প করতে ইচ্ছে হলো। মায়ের কথা তো আর বলে বলে শেষ করা যায় না, তবু যে কথাগুলো একটু বেশি মনে আসবে বলে ফেলবো, যতক্ষণ ধৈর্য ধরতে পারো শুনবে। আগেই বলেছি, মায়ের জন্ম ঢাকার কাছে। স্বাধীনতার সময় যখন এদেশে ভারতে চলে আসতে হলো, তখন বছর 10 বয়স। সেই সময় মাকে হারিয়েছেন বাবা এবং ভাই বোনেদের, দাদাদের। দিদিকেও ছিল না মায়ের, মা ছিল বড় বোন। ফলে সংসার সামলানোর একটা দায়িত্ব অবধারিতভাবে রান্নাবান্না করে, তারপরে বেথুয়া, ডহরি, হাওড়া 2-3টে শরণার্থী শিবির ঘুরে শেষ অবধি যাদবপুরের পল্লীশ্রী, একটা দরমার ঘরে সব ভাই বোনেরা মিলে, মাঝখানে হারিকেনের আলোয় কীভাবে লেখাপড়া, সেটা সেই ঋত্বিক ঘটকের ফিল্মের কথা মনে হয়। ওই সময়টার ইতিহাসটা কেমন জানি মনে হয়, ঠিক যতটা যত্ন করে ধরা উচিত ছিল আমাদের, ধরে রাখা উচিত ছিল, ধরে রাখা হয়নি। মায়ের একটা ছবি যখন ওই মামারা মাসিরা সবাই মিলে আমার দাদুর মৃতদেহ ঘিরে বসে আছেন, ওই আঁচল চাপা দিয়ে মুখে আমার মা, পা ধরে বসে আছেন বড় মামা। আমার মামা মাসিরা কিন্তু সকলে খুব সেই অর্থে সফল হয়েছিলেন জীবনে। এমনিতে আমার এক মামা রাজনৈতিকভাবে খুব সক্রিয় ছিলেন, এক মাসি ছিলেন, একজন এমএলএ হয়েছিলেন, একজন কাউন্সিলর হয়েছিলেন কর্পোরেশনে। অন্যরা যে যার, একজন জাহাজ কোম্পানিতে খুব উঁচু পদে কাজ করেছেন, সেইল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে কাজ করেছেন। আরেকজন বড় মামা ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মী। প্রত্যেকে কিন্তু হাল ছাড়েননি। তাই এই লড়াইয়ের গল্পটা ওই প্রজন্মের, শুধু আমাদের পরিবার বলে নয়, বহু পরিবারেরই গল্প। মা কলেজে লেখাপড়া করেছেন, নিজে তার খরচ জুগিয়েছেন, কারণ দাদুর পক্ষে সম্ভব ছিল না। মামার সাইকেলের পেছনে চেপে যাদবপুর স্টেশন থেকে শিয়ালদা, সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, আগে পরে টিউশনি ইত্যাদি। সত্যিকারের একটা জীবন সংগ্রাম যাকে বলে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র রাজনীতির সূত্রে বাবার সঙ্গে মায়ের পরিচয়। ভূগোলে এমএ পাশ করার পর
শিক্ষকতা শুরু করেছেন। বিয়ের পর দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহ, যেখানে আদ্যাপীঠ মন্দির আছে তার কাছাকাছি শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যা মন্দির, সেইখানে কাজে যোগ দিলেন। 1 বছরের মধ্যে প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়েছেন। আমার জন্ম হয়েছে একটা কোনো যোগ্যতা বাড়ানোর জন্য ইংরেজি ভাষায় ডিপ্লোমা কোর্স করতে হয়েছে। আমার এই 2-2.5 বছর বয়সে সেই সময় বেশ কয়েক মাস আমাকে ছেড়ে থেকেছেন মামাদের বাড়িতে ঘুরে ঘুরে, কখনো কল্যাণী, কখনো গড়িয়াহাট, কখনো যাদবপুর কেটেছে। অনেক সময় এরকম হতো, মাঝে মাঝেই গিয়ে মায়ের স্কুলেই সারাদিন কাটাতে হতো। মাসিদের সবার নাম তো আর মনে নেই, নিভা মাসি, অপর্ণা মাসি, মায়া মাসি, সত্য মামা, কিরানি একজনই পুরুষ মানুষ ছিলেন, থাকতেন ওই আদ্যাপীঠে মন্দিরেই, বিয়ে থা করেননি। কাউকে কাউকে মনে আছে, কিন্তু যাদের সঙ্গে আমার সারাদিন কাটত, স্কুলের যারা দ্বাররক্ষী সেই অর্থে, ওইখানেই স্কুলের পাশে ঘরে থাকতেন, রান্নাবান্না করে খেতেন, আমিও মাঝে মাঝেই খেতাম তাদের সঙ্গে। মেরু মামা, পরে তার ছেলে যোগ দিলেন নেহুর মামা, খাকি জামা পরতেন, সাইকেল চালিয়ে মাঝে মাঝেই চিঠিপত্র নিয়ে বাড়িতে যেতেন, আর আমার জন্য লজেন্স নিয়ে যেতেন। পরে বোন এলো 4 বছর পর, তখন আমি বড় হয়েছি, দাদা স্কুলে যেতে শুরু করেছি। কীভাবে যে ছেলে মেয়েকে মা সামলেছেন এখন ভাবি। কারণ বাবা যে কাজ করতেন অনেকটা সময় বাইরে বাইরে কাটাতে হতো, আর তার সঙ্গে সারাদিন নানান রকম কাজে ব্যস্ত থাকতেন। তাহলে আমার যখন ক্লাস 5-এ হাত ভেঙেছে, বাবা তখন চেন্নাইতে, মা সামলেছেন। স্টুডেন্টস হেলথ হোমের একটা বড় সহায়তা ছিল। বোনের একবার হাম হয়েছে, তারপর জ্বর কমছে না, এত জ্বর বেড়ে গেছে, সেই মুখ বেঁকে যাচ্ছে। মা সেই চিৎকার করে, মন্টু মন্টু। আমরা সেই গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম আলমবাজারে, অনেক আশেপাশে পরিবার কাছাকাছি, ঘন ঘন রিক্সা ডাক। এই ধরনের কিছু উদ্বেগজনক সময়ের স্মৃতি মনে আছে। কিন্তু মা কি অসাধারণ দক্ষতায় সবটাকে সামলাতো, তাই ভাবি আর অবাক হয়ে যাই। এই জেদটা প্রতি মুহূর্তে। একটা ছোটোবেলার ছবি আছে দীঘার সমুদ্রের ধারে, বাবা মার সঙ্গে আমি আর বোন দাঁড়িয়ে। আমার নিজেকে দেখে মনে হয় কীরকম যেন সন্ত্রস্ত সমুদ্রের কাছে, আর মায়ের দাঁড়ানোর ভঙ্গিটা দেখে মনে হয় এই বিশাল বিস্তৃতির মতো যত সমস্যাই আসুক, যেন একেবারে বুক চিতিয়ে তার মুখোমুখি হতে পারেন। হ্যাঁ, 2 পা ফাঁক করে দাঁড়ানোর ভঙ্গিটা কি দৃপ্ত ভঙ্গি। আমি এক সময় জেদ ধরলাম শান্তিনিকেতনে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব। কেন, কোত্থেকে, সে গল্পটা পরে বলবো। কেন হঠাৎ আমার এই জেদ, কোথা থেকেই বা শান্তিনিকেতনের কথা জানলাম। কারণ আমাদের বংশে কেউ কোনো দিন শান্তিনিকেতনে থাকেনও নি, পড়েনও নি, পড়ার কথা ভাবেনও নি, কেউ হয়তো বেড়াতেও আসেননি। কিন্তু ওই সময় যখন যোগাযোগ ব্যবস্থা, ট্রেন কম, ট্রাঙ্ক কল করে বুক করে বসে থাকতে হয় একটা ফোন পাবার জন্য, সেই সময় শান্তিনিকেতনে আমাকে ভর্তির ব্যবস্থা করেছিলেন মা। আত্মীয় স্বজনরা অনেকে বলেছিলেন শান্তিনিকেতনে ছেলেদের পক্ষে ভালো নয়। কিন্তু প্রথম কথা হচ্ছে যে ছেলের ইচ্ছে হয়েছে, 2 হচ্ছে বুঝতে পারছিলেন যে যথেষ্ট সময় দিতে পারছেন না। পরে বোনও এসেছে হস্টেলে। প্রতি মাসে যত কাজই থাক, একবার করে হস্টেলে এসে দেখে যাওয়া। স্কুল করে রাত্রির বেলা দক্ষিণেশ্বর থেকে, ওই তখন দার্জিলিং মেল, আপার ইন্ডিয়া যে ট্রেনগুলো থাকতো, মাঝরাত্রিরে এসে বোলপুরে ওয়েটিং রুমে অপেক্ষা করে ভোরবেলা পৌঁছে গেছেন। আবার রোববারে যেহেতু বিশ্বভারতী খোলা, এই অফিসের কাজকর্ম সব সামলে টামলে মাইনেপত্র জমা দিয়ে আবার বিকেলে ফিরে গেছেন। এবং সেটা বছরের পর বছর। এত জোর কোথা থেকে পেতেন? কোনোদিন কিন্তু কোনো পুজো আর্চা করেননি। আমাদের বাড়িতে কোনো ঠাকুর দেবতার কোথাও কোনো রকম পুজো ছিল না। সত্যি বলতে কি, মায়ের যেহেতু ওই আড়িয়াদহ দক্ষিণেশ্বরে স্কুলে অনেক ছাত্রীরাই পড়তেন,
যাদের ওই বাবা, জেঠু, কাকা বা পরিবার সেবায়িত দক্ষিণেশ্বরের মন্দিরের, ফলে মায়ের সেই অর্থে নিমন্ত্রণ ছিল, সুযোগ ছিল নানান রকমের এই মন্দিরের প্রবেশের বা এই নানান ধরনের। কিন্তু কোনোদিন তো আত্মীয় স্বজনরা বা বন্ধু বান্ধবরা বাবা মায়ের কেউ কেউ হয়তো কখনো সেই সুযোগ সদ্ব্যবহার করেছেন। বাড়িতে প্রসাদ আসতো, সেগুলোকে ওই প্যাঁড়া বা মিষ্টি হিসেবেই আমরা সবাই খেয়েছি চিরকাল। আমিও সেই জন্য কখনো ওই যতটা ওই জুট মিল অঞ্চল, আলমবাজারে ওই কর্মীদের ওই কুস্তির আখড়ায় সে হনুমানের মূর্তি আছে কি না আছে দেখিনি, কিন্তু ওই কুস্তি দেখতে যত আগ্রহী ছিলাম, বা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে ওই পঞ্চবটিতে ওই সেই হনুমানদের ছোলা খাওয়াতে যতটা ভালো লাগতো, আর তো কিছু সেইভাবে টানেনি কখনো। কিন্তু মায়ের কাছে সত্যিকারের মন্দির ছিল বোধহয় মায়ের স্কুলটা। কি নিষ্ঠা নিয়ে যে কাজ করতেন, যে কোনো বন্ধ, তখন তো বন্ধ টন্ধ অনেক বেশি হতো, মা আগে বেরিয়ে হেঁটে চলে যাবে স্কুলে, স্কুল যেন বন্ধ না থাকে, একজনও যদি ছাত্রী আসে সে যেন ফিরে না যায়। এবং সেই বোমাগুলির যুগে মাকে কিন্তু কোনোদিন কেউ রাস্তায় আটকায়নি, হয়তো কখনো অনুরোধ করেছে বাড়ি ফিরে যেতে, তো সেই অনুরোধে কাজও হয়নি। আর যেহেতু ওই ওপার বাংলা থেকে আসা মানুষদের একটা সংগঠিত করে সমস্যা মেটানোর জন্য সেই সময় বামপন্থী রাজনীতির একটা সমর্থন পেয়েছিলেন তারা, মা খুব সেই জন্যে এই সিপিএম মায়ের খুব প্রিয় ছিল। অনেক পরে যখন এই পার্টির নানান রকম বিচ্যুতি মাকে আঘাত করতো, বাবার রসিকতা করতেন, কি তোমার সিপিএম কি করছে, মা খানিক্ষণ সব স্বীকার করে, তবুও ওই একটা যেন সেই মমতাময় একটা ভালোবাসা ছিল। কিন্তু সেই পার্টিরই একজন নেতাস্থানীয় মানুষ, তিনি আবার বাবার পুরনো বন্ধু দিলীপ কাকু বলতাম, যিনি সেক্রেটারি ছিলেন, স্কুলের ব্যাপারে যদি মতানৈক্য হতো তাহলে কিন্তু মায়ের কাছে কোনো তখন আর ওই পার্টির স্বার্থ হেনা তেনা, একেবারে গৌণ। আমার বাড়িতে সন্ধেবেলায় মনে আছে দিলীপ কাকু আসতেন, কি তর্ক, আমার তখন ওইদিকে যাওয়া বারণ ছিল, কিন্তু যাই হোক, তারপর ঝগড়াঝাটি মিটে যাওয়ার পর চা গল্প সেসবও হতো। আর এই নারী স্বাধীনতা ইত্যাদি, সমানাধিকার, নানান ধরনের কথা যখন শুনি মায়ের কথা মনে পড়ে। আমার বাবা মা বোধহয় ওই নারী পুরুষ আলাদা করে কিছু ভাবতেই পারতেন না। মানে বাবার বন্ধুদের সঙ্গে মা ট্রেকিংয়ে চলে গেছেন, এবং সেসব জায়গায় যেখানে হামাগুড়ি দিয়ে কোনো গুহায় ঢুকতে হবে শাড়ি টাড়ি পরেই গেছেন, কোনো দিন কোনো রকম কোনো দ্বিধা অস্বস্তি। বোন যখন পরে জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি কি করে পারতে, কেন এটার মধ্যে যে কোনো অসুবিধা থাকতে পারে, মার কোনো দিন মনেই হয়নি। বাবাকে বলেছেন যখন সেই স্কুলের উন্নতি কল্পে গোটা স্কুলটা আস্তে আস্তে, তখন তো আর টাকা পয়সা হয়তো সরকারের কাছে কম পাওয়া যেত, কি করে দোতলা হবে, কি করে স্টেজ হবে, নানান রকম অনুষ্ঠান, 3 দিন ধরে যাত্রার ব্যবস্থা, কোথায় শান্তিগোপাল, কতটা কম খরচে করা যায়, টিকিট কত করে বিক্রি করা যাবে। হৈমন্তী শুক্লার মতো শিল্পীরা, তারা কোনো রকম সাম্মানিক ছাড়া অনুষ্ঠান করেছেন। আর মা বলেছেন বাবাকে, খুব তো বক্তৃতা দিয়ে বেড়াও, একটা রিক্সা নিয়ে যাও তো, মাইকিংটা করে দাও তো, লোক পাচ্ছি না ঠিক মতো। বাবাও বেরিয়েছেন মাইক নিয়ে, এই যে আনন্দ সংবাদ ইত্যাদি। আমার কাছে এইটাই তো স্বাভাবিক মনে হয়েছে চিরকাল। স্কুলের ছাত্রীদের নিয়ে সে বড়নগর ব্যায়াম সমিতি মনে আছে, সে নানান জায়গায় একটা ক্যাম্পিংয়ের জন্য যাওয়া হতো, আমিও গেছি তার সঙ্গে। সেখানেও মাকে দেখেছি, অনায়াসে ছাত্রীদের কত স্বাধীনতা দিতে পারতেন, কত ভরসা করতে পারতেন। এখন সেগুলো বুঝি সহজ কাজ ছিল না। আমার বোনের কি আমরা করতে চাই, কিছু হতে হবে কিনা, কোনো দিন কোনো ইচ্ছা চাপিয়ে দিতে দেখিনি। কি বিষয় নিয়ে পড়বো, এমনকি কাকে বিয়ে করব, কখন বিয়ে করব, কোনো ব্যাপারেই কোনো মতামত চাপিয়ে দেবার সম্ভাবনাই হয়তো তাদের মনেও আসেনি। অবসর জীবনটা মা শান্তিনিকেতনে খুব
কিভাবে কাটাবেন একটা স্বপ্ন হয়তো ছিল। আমাকে বলতেন মাঝে মাঝে, কিরে ছাগল পুষবি না, কাঁঠাল গাছ তো হয়েছে, কাঁঠাল পাতা খাওয়ানো যাবে। যখন শান্তিনিকেতনে থাকতেন নিজের হাতে একটু পেঁপে গাছ থেকে পেঁপে, কলার কাঁদি কতটা বড় হলো, ভালোবাসতেন খুব। নিজের বাড়ির গাছের কাঁঠাল, কি সুস্বাদু কাঁঠাল। কিন্তু অবসর নেবার পর আর অবসর নিতেই পারলেন না তো। বাবার সেই সমাজসেবার কর্মকাণ্ডে এত সক্রিয়ভাবে জড়িয়ে গেলেন, সেখানে নানান রকম ওই এমনিতে রক্তদান মানে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। সব সময়ই নিজেরা দুজনেই নিয়মিত রক্তদান করতেন, উদ্বুদ্ধ করতেন। কিন্তু বাবার যে নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান বিকাশ কেন্দ্র আটঘরায়, সেই বনগাঁর কাছে, সেইখানে গিয়ে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা, তাদের শিক্ষা, তাদের নানান রকম কারিগরি ওই জ্যাম জেলি ইত্যাদি তৈরি করা শেখানো, ভীষণ ব্যস্ততাতেই কেটে গেল আরও অন্তত 10টা বছর। সেই সময়ও এই কলকাতা, বনগাঁ, শান্তিনিকেতন ছুটোছুটি। ফলে বছর 10 পর আস্তে আস্তে মায়ের শরীর বলল এইবারে বিশ্রাম দিতেই হবে। একটু একটু ডিমেনশিয়া ইত্যাদি লক্ষণও দেখা যেতে লাগলো। একটা সময় ছেড়ে দিলেন নিজেকে একেবারে, এবং আর তখন নিজের সংসারের মায়া কাটিয়ে ওই ছেলের সংসারে আর মেয়ের সংসারে একেবারে নিশ্চিন্তে গা ছেড়ে দিলেন। অত রান্না করতে ভালোবাসতেন, সব ব্যাপারেই আগ্রহ কমতে লাগলো। আর ওই চোখ বুজে বিশ্রামেই সবসময় থাকতে ইচ্ছে করতো যেন। তবে অবশ্যই মেয়ে, বৌমা, নাতনিরা চুলটুল বেঁধে দিলে একটা স্মিত হাস্য। লকডাউনের আগে আমার তো আসলে ওই বড় ফোন ব্যবহারের শিক্ষাও হয়নি, প্রয়োজনও মনে হয়নি। ফলে সেইভাবে মায়ের ছবি বা শেষ যাত্রার ছবি ধরে রাখা হয়নি। কিন্তু স্মৃতি তো কখনো মলিন হবার নয়। মা যখন এই আমাদের তাঁতিপাড়া দক্ষিণেশ্বরের কাছে, সেইখানে যেখানে আমাদের 4 তলার উপরে যে ফ্ল্যাট, সেইখানে মা বাবা যখন নিজেরা আছেন এবং তখনও শরীর সুস্থ দুজনেরই, পানুমাসি, একেবারে ছোটোবেলায় বিধবা হওয়া পানুমাসি আমাদের বাড়িতে দীর্ঘদিন কাজ করেছেন। এই কাজ মানে ঘর মোছা, বাসন মাজা, রান্নাবান্না তো মা চিরকাল নিজের হাতেই করেছেন সবসময়। পানুমাসি যখন আর চোখে প্রায় দেখতে পারেন না, শরীর আর তখন বইছে না, মা পানুমাসিকে বলেছিলেন, কাছেই একটা বস্তিতে থাকতেন যুগিপাড়া, যে তোমায় বাপু মাসে মাসে আমি টাকা দিয়ে দেব, আর কাজে এসো না। এবং পানুমাসির সেই অর্থে অবসর জীবন শুরু হয়েছিল। কোনো এক সময় বস্তির ছেলেরা এসে বলল, মাকে খবর দিল যে 3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারেনি, খেতেও পারছে না, বিছানাতেই সব করে ফেলছে, দেখার তো কেউ নেই। মা বলেছিলেন, আমার কাছে দিয়ে যাও। এবং পানুমাসির শেষ নিঃশ্বাস ত্যাগ করা মায়ের সেবা পেয়ে, এবং নিজের হাতে এই সমস্ত বিছানা পরিষ্কার করা বা বিছানায় যে করে ফেলছেন পানুমাসি, একার হাতে সবটা কি অনায়াসে মা করেছে। এবং সেই মাঝরাত্রিতে চলে যাবার পর ডাক্তার ডেকে এনে তার ডেথ সার্টিফিকেট ইত্যাদি পরের দিন বস্তির ছেলেদের বলেছেন যে সৎকারের ব্যবস্থা করো, খরচ নিয়ে যাও। মায়ের কাছে সেইভাবে শিখতে পারলাম আর কই। বড় মা দিদা আমরা বলতাম, মায়ের এক বিধবা মাসি ওই পল্লীশ্রীর বাড়িতে থাকতেন, যেতাম মাঝে মাঝেই দেখা করতে। ওর গল্প পরে বলবো কখনো। তার নিজের গোপাল ছিল, সেই গোপালকে নাইয়ে খাইয়ে নিজের সপাক খেতেন। আমাদের এই মামাদের বাড়িতে, মাসিদের বাড়িতে বা আমাদের বাড়িতে মাঝে মাঝেই গিয়ে থাকতেন। প্রত্যেক জায়গায় তার নিজের একটা আলাদা স্টোভ আর নিজের রান্নার এবং গোপালকে যত্ন করার ব্যবস্থা ছিল। সেইটা পরে মনে হয়েছে, ওই দিদার যেমন গোপাল, মায়ের কাছে সেই পানুমাসি হোক বা স্কুলটাই হোক, সর্বত্রই তো সেই গোপাল। বাবা জিজ্ঞেস করতেন, কী গো, দুজনেরই তো সময় হয়ে এলো, ওই উইল টুইল করবে না? তো বাবা বলতেন, একটা ছেলে একটা মেয়ে, ছেলে শান্তিনিকেতন, মেয়ে কলকাতা,
মানে কলকাতার বাড়িটা মেয়ের আর শান্তিনিকেতনের ছেলের, তো সোজা হিসেব। ফলে জীবনের জটিলতা না বাড়ানো এবং সহজভাবে সুন্দরভাবে জীবনকে যাপন করে যাওয়া, মায়ের কাছে শুধু এইটুকুও যদি ভালো করে শিখতে পারি তাহলে জীবনটা সুন্দর হবেই হবে। শান্তিনিকেতনে আমার আশাটা মায়ের যতটা ইচ্ছে ছিল বাবার বা অন্য সকলেরই হয়তো অতটা ছিল না। এইটা মনে হয় কেন শেষ বয়সে যখন বাবা মা এই শুয়ে শুয়েই থাকতে হতো, সবসময় কথোপকথন হতো, না না শান্তিনিকেতনে পাঠানোটা সিদ্ধান্তটা ঠিকই ছিল। এই গান শোনাতে বলতেন, মা চোখ বুজে বসে গান শুনছেন। এই ছবিটা আমার চিরকাল থাকবে সঙ্গে। সেই জন্যে মা চলে যাবার পরেও কোনো ওই শ্রাদ্ধানুষ্ঠান ইত্যাদি তো কোনো দিন কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু কোনো প্রতিকৃতি, এই ছবিতে মালা ফুল দেওয়া ইত্যাদি কিচ্ছু করিনি। দিন 15 পর এক বসন্তের সন্ধ্যায় তার এই প্রিয় আনন্দ সন্ধ্যা প্রাঙ্গণে যত পরিচিত মানুষজন সবাই মিলে বসে অনেক রবীন্দ্রনাথের গান করেছিলাম। মনে হয়েছিল মা খুশি হবার, মাকে শ্রদ্ধা জানানোর এটাই সব থেকে সুন্দর উপায়।